বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। উপন্যাসটির আজ ষষ্ঠ পর্ব। অধ্যায় ৬। কের কাকা লেনি। একদিন দুপুরে কাজকর্মে অত্যন্ত ব্যস্ত ছিল কে। কোনো দিকে নজর দেবার সামান্য অবসরও তার ছিল না। সেদিনকার ডাকে যাবার চিঠিপত্র সবেমাত্র বেরিয়ে গেছে। দুজন কেরানি কয়েকটা কাগজে সই করাতে নিয়ে এলো, কিন্তু সই করা আর হলো না। তার কাকা কাল ঘরে ঢুকে সেগুলি যেন তার টেবিল থেকে ঝেঁটিয়ে সরিয়ে দিলেন। কাকা তার গ্রাম থেকে আজই এসেছেন। তিনি গ্রামের এক ছোটখাটো জমিদার। কাকা আসায় কে অবশ্য খুব আশ্চর্য হলো না, কারণ বেশ কিছুদিন থেকে কাকা আসবেন এমন একটা সম্ভাবনার কথা ভেবেই সে বুঝতে পেরেছিল যে তার কাকা একবার আসবেনই। সে একেবারে নিশ্চিত ছিল এ ব্যাপারে। এতবার সে তার শহরে আসার কথা কল্পনা করেছে যে তার আসার একটা ছবি তার মনে যেন আঁকা হয়ে গেছে। ঠিক এখন যেমন এলেন, তার মনে মনে আঁকা ছবিতে ঠিক তেমনি সে দেখেছে। তার সামান্য কুঁজো পিঠ, বাঁ হাতের মুঠোয় পানামা টুপিটা একটু চেপটে গেছে। দরজার মুখ থেকেই তিনি ডান হাতটা বাড়িয়ে এগিয়ে এসে ঘরে ঢুকছেন। তারপর টেবিলের ওপর বেপরোয়া ভঙ্গিতে হাত ছড়িয়ে সবকিছু যেন ছড়িয়ে ছিটিয়ে ফেললেন। সবসময়ই তার কাকার এমনই ব্যস্ত বাগিস ভাব। শহরে এসে একদিনের মধ্যে তিনি তার সব কাজ সেরে ফেলতে চান, আর সবসময়ে নানা চিন্তার মধ্যে থাকার ফলেই তিনি সর্বদাই ব্যতিব্যস্ত। তাছাড়া সাধারণ কথাবার্তা বলার একটি সুযোগও তিনি যেমন নষ্ট করতে চান না, তেমনি দরকারি আলোচনা বা হাসি ঠাট্টার সুযোগও হারাতে চান না। আর সব ব্যাপারেই কে তার সঙ্গে থাকতে হবে। কোনো কোনো সময় আবার তিনি কের সঙ্গে রাত্রেও থেকে যান। একসময় তিনি ছিলেন কের অভিভাবক। নানা কারণে তাই কে তার কাছে কৃতজ্ঞও বটে। তাই যতটা সম্ভব কাকার সাহায্যে আসতে সে চেষ্টা করে। কাকা ঘরে ঢুকতেই কে চেয়ার এগিয়ে তাকে অভ্যর্থনা করল, কিন্তু বসবার তার সময় কই। না বসেই কে জানালেন তার সঙ্গে তিনি কয়েকটি কথা খুব গোপনে আলাপ করতে চান। খুব যন্ত্রণার সঙ্গে ঢোক গিলে তিনি বললেন, কথাগুলো খুবই জরুরি। তোমার সঙ্গে আলাপ না করে কিছুতেই আমি স্বস্তি বোধ করছি না। কে এ কথা শুনে তার কেরানি দুজনকে বাইরে যেতে নির্দেশ দিল, আর বলল কাউকে যেন ঘরের ভেতরে তখন ঢুকতে না দেয়া হয়। জোসেফ, এসব কি শুনছি? ঘরে তারা একা হয়ে যেতেই কাকা বেশ জোরে জোরেই বলে উঠলেন। টেবিলের ওপর কিছু কাগজ পেতে ততক্ষণে তিনি আরাম করে বসার চেষ্টা করছেন। কি কাগজ পেতে বসছেন তা তিনি লক্ষ্যই করছেন না। কে কিছু বলল না। বুঝতে তার কষ্ট হলো না তার কাকা কি বলতে চান, কিন্তু তবু তার ভালো লাগলো। অফিসের কাজের চাপ থেকে সামান্য মুক্তি পেয়েছে সে এখন। মনে মনে ভারী আরাম বোধ করে সে। খোলা জানালা দিয়ে রাস্তার অপর দিকে কে তার দৃষ্টি প্রসারিত করল। সে যেখানে বসেছিল সেখান থেকে একটা খালি বাড়ির দুটো দেয়ালের ৩ কোণার চেহারার অংশটা চোখে পড়ে। দুদিকে দোকানের দুটো জানালা। হাত দুটো শূন্যে ছুঁড়ে আবার চেঁচিয়ে উঠলেন তার কাকা, জানালা দিয়ে কি দেখছ? জবাব না দিয়ে তুমি দিব্যি বসে আছো। ভগবানের দোহাই জোসেফ, জবাব দাও। আমি যা যা শুনেছি তা কি সত্যি? এটা কি কখনো হতে পারে? তবে শুনুন কাকা। কে তার শান্ত মগ্নতার জগৎ থেকে নিজেকে টেনে বার করে আনল। আমি বুঝতেই পারছি না আপনি কোন কথাটা জানতে চান। কাকা এ কথায় যেন একটু থমকে গেলেন। তারপর তাকে সতর্ক করে দেবার ভঙ্গিতে বললেন, দেখো জোসেফ, যতদূর আমি জানি তুমি সবসময়ই সত্যি কথা বলো, কিন্তু তোমার এখনকার কথা কিছু বুঝতে পারছি না। তুমি যেভাবে কথা বলছো মনে হয় কোনো অমঙ্গলের সূচনা হয়েছে এরই মধ্যে। কাকার সঙ্গে যেন সে বিবাদ তর্ক এড়াতে চায়, কে তাই বলল, অবশ্য আমি অনুমান করতে পারছি আপনি কি জানতে চান। সম্ভবত আপনি আমার বিচারের কথা কিছু শুনেছেন, তাই না? হ্যাঁ, ঠিক তাই, গম্ভীরভাবে মাথা দুলিয়ে জবাব দেন তিনি। হ্যাঁ, তোমার বিচার সম্পর্কে আমি কিছু কিছু জেনেছি। কিন্তু কার কাছ থেকে? এরেনা আমাকে সব লিখে জানিয়েছে। এও শুনলাম তুমি নাকি আজকাল তার সঙ্গে দেখা সাক্ষাৎও করো না। এ বড় দুঃখের কথা, কিন্তু তবু সে তোমার খবর রাখে। আজই সকালে আমি চিঠি পেলাম, তারপর প্রথম ট্রেনেই চলে এলাম এখানে। এখানে আসার
আমার আর কোনো গরজ ছিল না, শুধু তোমার জন্যই আসতে হলো। সবকিছু আমি জানতে চাই। চিঠিতে এরনা খোলাখুলিভাবে সব লেখেনি। কথা শেষ করে তিনি তার পকেট বুক থেকে চিঠিটা বার করলেন। এই যে এই তার লেখা। সে লিখেছে, অনেকদিন হলো আমি জোসেফের কোনো খবর পাই না। গত সপ্তাহে একবার তার ব্যাংকে গিয়েছিলাম, কিন্তু জোসেফ ব্যস্ত থাকায় তার সঙ্গে দেখা করতে পারিনি। আমি 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। আরও খানিকক্ষণ অপেক্ষা আমি হয়তো করতাম, কিন্তু সেদিনটা ছিল আমার পিয়ানো শেখার ক্লাস। তার সঙ্গে কথা বলতে পারলে আমারই খুব ভালো লাগত। হয়তো শীঘ্রই আমি তার সঙ্গে কথা বলার সুযোগ পাব। আমার জন্মদিনে সে আমাকে সুন্দর বিরাট বড় একটা চকলেটের বাক্স উপহার পাঠিয়েছে। সে কি ভীষণ ভালো আর সহৃদয়। আমি একথা তাকে লিখতে ভুলেই গিয়েছিলাম। তোমার কথায় তা এখন মনে পড়ল। কারণ অবশ্য আছে একটা। চকলেটগুলো বোর্ডিংয়ে এসে পৌঁছানো মাত্র মুহূর্তে সব উধাও হয়ে গেল। আর যে উপহার মুহূর্তে শেষ হয়ে যায়, সেটা যে আদৌ তুমি পেয়েছিলে তা কি আর তোমার মনে থাকে? যাই হোক, জোসেফ সম্পর্কে অন্য আরও কথা আছে, যা আমার মনে হয় তোমাকে বলা উচিত। আগেই বলেছি আমি তার সঙ্গে ব্যাংকে গিয়ে দেখা করতে পারিনি, কারণ এক ভদ্রলোকের সঙ্গে সে কথা বলছিল। কিন্তু বেশ কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করবার পর একজন পরিচারককে আমি ডেকে জিজ্ঞাসা করলাম, জোসেফের ঘরের ভদ্রলোকটির কাজ ছেড়ে বার হতে কত দেরি হবে? কথায় পরিচারকটি বলল, লোকটির সঙ্গে তার আলোচনা দীর্ঘক্ষণের জন্য হতে পারে, কারণ তারা সম্ভবত একটা মামলা নিয়ে আলাপ করছে। আর মামলাটা নাকি জোসেফেরই বিরুদ্ধে। আমি জিজ্ঞাসা করলাম কিসের মামলা, অথবা সে কোনো ভুল করেছে কিনা। কিন্তু জবাবে সে বলল সে কোনো ভুল করছে না। অ্যাসেসর সাহেবের বিরুদ্ধেই মামলাটা চলছে, আর মামলাটা বেশ গুরুতরও বটে। কিন্তু তার বেশি আর সে কিছু বলতে পারল না। পরিচারকটি আরও বলল যে সে অ্যাসেসর সাহেবকে সাহায্য করতে চায়, কারণ তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ। কিন্তু কিভাবে যে সে সাহায্য করবে তা ঠিক বুঝে উঠতে পারছে না। তবে তার মনে হয় কোনো প্রতিপত্তিশালী লোক যদি এ বিষয়ে তদবির করে, তবে হয়তো একটা সুরাহা হতে পারে। ভবিষ্যতে নিশ্চয়ই সবই ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমানে অ্যাসেসর সাহেবের মনের অবস্থা লক্ষ্য করে অবস্থা কিছু ভালো বলে বোধ হচ্ছে না। তুমি বুঝতেই পারছো, লোকটির সব কথার আমি বিশেষ গুরুত্ব দিইনি। তবে ভালোর জন্যই আমি তাকে আশ্বস্ত করে তাকে এসব কথা অন্য কাউকে না বলতে বলে দিয়েছিলাম। ও বেচারা খুবই সাদাসিধে লোক। আমার সবই বাজে গল্প বলে মনে হচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় বাবা, তুমি এরপর যখন শহরে আসবে, তখন যদি এই ব্যাপারে খোঁজ খবর নাও। তোমার পক্ষে হয়তো আসল ব্যাপারটা জানা তেমন কঠিন হবে না। যদি সম্ভব হয় আর যদি প্রয়োজন ঘটে, তোমার কোনো প্রভাবশালী বন্ধুকে দিয়েই এ ব্যাপারে একটা তদারক করাতে তোমার কোনো কষ্ট হবে না মনে হয়। হয়তো এসবের কিছুই দরকার পড়বে না। তবু তুমি যদি এই উপলক্ষে আসো, তবে আমি তোমাকে কয়েকদিন আগে দেখবার সুযোগ পাব। আর তাই বা কম আনন্দের নাকি তোমার মেয়ের কাছে? বড় ভালো মেয়ে আমার এই এনা। চিঠি পড়া শেষ করেই কের কাকা মন্তব্য করলেন। চোখে তার জল এসে গেছে এরনার প্রসঙ্গে। কে মাথা নেড়ে সায় দিল। সত্যি সাম্প্রতিক নানা ঝামেলায় এতদিন সে এরনার কথা একেবারে ভুলেই গিয়েছিল। আর চকলেটের কথা তার বানানো গল্প। সে কোনো চকলেটের বাক্স এরনাকে উপহার পাঠায়নি। কাকা ও কাকিমার কাছে কের মুখ রক্ষার তাগিদেই সে ওই গল্প বানিয়েছে। সত্যি বেচারি মনে বড় দুঃখ পেয়েছে। তে একবার ভাবল, সে এবার থেকে নিয়মিতভাবে এরনার জন্য থিয়েটারের টিকিট কিনে পাঠিয়ে দেবে। কিন্তু আবার তার মনে খটকা লাগে, এই কি যথেষ্ট? কিন্তু সে কি করবে? এখন আর তার ভালো লাগে না 18 বছরের একটি স্কুলের মেয়ের সঙ্গে বোর্ডিংয়ে গিয়ে গল্প করতে। বলো, এখন তুমি কি বলতে চাও? কাকা জিজ্ঞেস করলেন। সাময়িকভাবে তিনি ভুলে গিয়েছিলেন তার তাড়াহুড়ার কথা। চিঠিটা বারে তিনি পড়ছেন আর উত্তেজিত ও ব্যস্ত হয়েছেন। হ্যাঁ কাকা, সত্যি আমি একটা মামলার অভিযুক্ত। হ্যাঁ, সত্যি বলছো? এও আবার সম্ভব নাকি? কোনো ফৌজদারি মামলা নিশ্চয়ই নয়, তাই না জোসেফ? হ্যাঁ কাকা, ফৌজদারি মামলাই। আর তুমি নিশ্চিন্ত হয়ে মাথার উপর এক ফৌজদারি মামলা ঝুলিয়ে বেশ বসে আছো? কাকার গলার পর্দা ক্রমেই ধাপে ধাপে বেড়ে চলেছে। আমি যত শান্ত থাকতে পারি ততই মঙ্গল, কে ক্লান্তভাবে জবাব দিল। যাই হোক, আপনি এ নিয়ে ব্যস্ত হবেন না। তোমার পক্ষে এ কথা বলা বেশ সহজ জোসেফ, চেঁচিয়ে উঠলেন কাকা। বাছা জোসেফ, তুমি একবার তোমার নিজের কথা ভাবো। ভাবো তোমার আত্মীয় পরিজনদের কথাটা।
এতদিন পর্যন্ত তুমি আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছিলে, লোকে তোমার প্রশংসা করত। এখন তুমি আমাদের পরিবারের একটা কলঙ্ক হয়ে যেতে পারো না। না, এ কিছুতেই আমি হতে দেব না। একটু থেমে ঘাড় বাঁকিয়ে তিনি কের দিকে তাকালেন। তোমার চালচলনও আমার মোটেও ভালো লাগছে না। একজন নির্দোষ লোক যদি তার বুদ্ধিশুদ্ধি থাকে তবে কখনোই এমন ব্যবহার করে না। চট করে এবার বলো তো আসল ঘটনাটা কি, দেখি, যাতে তোমায় আমি সাহায্য করতে পারি। নিশ্চয়ই ব্যাংকেরই কোনো ব্যাপারে তুমি জড়িয়ে পড়েছ, তাই না? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কে বলল, না কাকা, ওসব কিছু নয়। কিন্তু আপনি বড় জোরে জোরে কথা বলছেন। আমার দৃঢ় বিশ্বাস ব্যাংকের পরিচারকটি দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনছে। এসব আমার ভালো লাগে না। তাতে চলুন আমরা বাইরে কোথাও যাই। সেখানে আমি আপনার সব প্রশ্নের জবাব দেব, যতটা আমার পক্ষে সম্ভব। আমি বুঝি কাকা, পরিবারের কাছে এ বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে। বেশ, তাই চলো, চটপট তৈরি হয়ে নাও তবে। বেশ জোরে জোরেই কাকা বলে উঠলেন। না, আমার দেরি হবে না, শুধু কতগুলো কাজ বুঝিয়ে দিলেই চলবে। এই বলে সে তার চিফ অ্যাসিস্ট্যান্টকে ডাকল। কয়েক মিনিট পরেই সে এসে হাজির হলো। উত্তেজনার চোটে কের কাকা তার হাত নেড়ে যেন ইশারায় কেরানিটিকে বুঝিয়ে দিলেন যে কে তাকে ডেকে পাঠিয়েছে, যদিও সেটা সে আগেই বুঝেছিল। টেবিলের পাশে দাঁড়িয়ে কে নানা রকম কাগজপত্র দেখিয়ে নিচু গলায় সেই তরুণটিকে কী সব বুঝিয়ে দিল। ছেলেটি খুবই মনোযোগ দিয়ে শান্তভাবে সব শুনে নিল। কে চলে যাবার পর কি কাজ তাকে করতে হবে সেই সবই কে বলছিল। পাশে দাঁড়িয়ে কাকা তাকে বিরক্ত করছিলেন। তিনি যেন বড় বেশি চিন্তিত। চোখ গোল গোল করে তাকাচ্ছেন, মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছেন। তিনি কের কথা শুনছিলেন না, অথচ শোনার মতো ভান করার যথেষ্ট বিরক্তি সৃষ্টি করছিলেন। এরপর তিনি ঘরময় পায়চারি করতে শুরু করলেন। মাঝে মাঝে কি যেন ভাবতে ভাবতে তিনি হয় জানলার কাছে নতুবা কোনো ছবির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, আর হঠাৎ বলে উঠছেন, না না, এ ভাবাই যায় না। অথবা বলছেন, ভগবানই জানেন কি হবে। চিফ অ্যাসিস্ট্যান্টের ভাব দেখে মনে হয় যেন সে কিছুই লক্ষ্য করছে না, বরং শান্ত হয়ে কের প্রতিটি কথা শেষ পর্যন্ত মন দিয়ে শুনে বুঝে নিচ্ছে। নির্দেশগুলির কিছু কিছু নোট করে নেবার পর সে কে এবং তার কাকাকে মাথা নুয়ে অভিবাদন করে বিদায় নিল। কের কাকা হঠাৎ পেছন ফিরে দাঁড়ালেন। তারপর হাত দুটো শূন্যে ছুড়ে দিয়ে পাশে জানালার পর্দাটার মুঠিটা চেপে ধরলেন। দরজাটা তখনও বন্ধ হয়নি। কাকা চেঁচিয়ে বলে উঠলেন, লোকটা গেল তাহলে এতক্ষণে? তবে আর দেরি কেন? এখন তো আমরাও যেতে পারি। তারা ঘর থেকে বার হলো। বারান্দায় কয়েকজন কেরানি আর পরিচারক দাঁড়িয়ে। ডেপুটি ম্যানেজারও সেই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন। এখানেও কোনোভাবে কে তার কাকাকে মামলার আলোচনা থেকে নিবৃত্ত করতে পারল না। তার কপালটাই খারাপ আজ। অপেক্ষমান কেরানিদের অভিবাদনের উত্তরে সামান্য মাথা নুইয়ে তিনি বললেন, তাহলে জোসেফ, এবার সত্যি করে বলো দেখি, তোমার মামলার ব্যাপারটা কি? কে সাধারণভাবে কয়েকটি কথা হেসে হেসে বলতে চেষ্টা করল। তারপর সিঁড়ির কাছে এসে কাকাকে জানালো যে কেরানিদের সামনে সে এই ব্যাপারে কোনো আলোচনা করতে চাইছিল না। তা অবশ্য ঠিক, কাকা বললেন। যাই হোক, এখন তো আর কেউ ধারে কাছে নেই। এখন খোলাসা করে বলো তো বাপু। মাথা নিচু করে তিনি কের কথা শুনতে লাগলেন। এর মধ্যে একটা সিগারও ধরিয়ে ফেলেছেন তিনি, আর ঘন ঘন টান দিচ্ছেন তাতে। প্রথম কথা হলো কাকা, এই মামলা সাধারণ কোনো আদালতে হচ্ছে না। তাহলে তো আরো বেশি খারাপ। কাকার দিকে তাকিয়ে কে জিজ্ঞেস করল, কেন খারাপ কেন? অত শত বলতে পারি না বাপু, তবে আমার মনে হচ্ছে এটা খারাপ। ব্যাংক থেকে বেরোবার সিঁড়িতে এসে দাঁড়িয়েছে তারা। মনে হলো দ্বাররক্ষী তাদের কথা শুনছে, তাই কে তাড়াতাড়ি কাকাকে ওখান থেকে টেনে আনল। রাস্তা জনতার ভিড়ে তারা যেন মিশে গেল। কাকা কের হাত ধরে আছেন। এখন আর তিনি তেমন ব্যস্তভাবে মামলার বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করছেন না। সত্যি, এই এতক্ষণ পর তারা নীরবেই হাঁটল। তাহলে ব্যাপারটা কিভাবে ঘটল? অবশেষে তিনি প্রশ্ন করলেন। এমনিভাবে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে পেছনে যে লোকেরা আসছিল তারা আর একটু হলেই ধাক্কা খাবার ঝুঁকি থেকে বাঁচতে তাড়াতাড়ি সরে গেল। আর এ ধরনের ব্যাপার তো হঠাৎ ঘটে না। নিশ্চয়ই অনেকদিন ধরে তুমি এর আভাস পাচ্ছিলে। তখন তুমি আমায় জানালে না কেন? তুমি তো জানো আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। আমি এখনও একে এক অর্থে তোমার অভিভাবক, আর সেজন্য আমার গর্বও হয়।
এখনো পর্যন্ত অন্তত। নিশ্চয়ই আমি যতটুকু আমার সাধ্যে আছে তোমাকে সাহায্য করব। তবে এত দেরি হয়ে যাওয়ার ফলে একটু অসুবিধা হবে হয়তো। কারণ মামলা বোধহয় এখন বেশ কদমে চলেছে। তাই একটু অসুবিধা হতে পারে। যাই হোক, এখন আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি তুমি কয়েকদিনের জন্যে ছুটি নিয়ে গ্রামে আমাদের কাছে এসে থাকো। তুমি একটু রোগাও হয়ে গেছো। গ্রামে গেলে তোমার শরীরটাও সারবে, বল ফিরে পাবে। মামলার ধকল তো কম নয়। তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই আদালতের আওতার বাইরে তো তুমি কিছুকাল থাকতে পারবে। আদালতের হাতে এখন সব রকম আধুনিক উপকরণ আছে। ইচ্ছে করলেই সেসব তারা তোমার বিরুদ্ধে যন্ত্রের মতো ব্যবহার করে তোমার অসুবিধা ঘটাতে পারে। কিন্তু গ্রামে গেলে এত সহজে তা পারবে না। তোমার খবরের জন্য তাদের আলাদা লোক রাখতে হবে। বিশেষ দরকার পড়লে টেলিফোন বা পোস্ট অফিস তো আছেই। প্রয়োজন মনে করলে তার করতে পারবো। এর ফলে সব ব্যাপারটাই ঢিলে হয়ে যাবে। অবশ্য তুমি ওদের হাত থেকে একেবারে তো পালাতে পারছো না। কয়েকদিনের জন্য বিশ্রাম নিচ্ছ মাত্র। এতক্ষণে কাকার মনের ভাবকে বুঝতে শুরু করেছে। এবার সে জবাব দিল, তারা ইচ্ছে করলে আমাকে নাও যেতে দিতে পারে। একটু ভেবে কাকা বললেন, আমার মনে হয় না তাদের কোনো রকম আপত্তি হবে। কারণ তুমি এখান থেকে চলে গেলে তাদের কোনো ক্ষতি হবার তো সম্ভাবনা নেই। কে কাকার হাত ধরল যাতে তিনি চুপ করে আবার দাঁড়িয়ে না পড়েন। তারপর বলল, আমার প্রথমে মনে হয়েছিল কাকা, আপনি বোধহয় মামলার ব্যাপারটায় আমার চেয়েও কম গুরুত্ব দিয়েছেন। কিন্তু এখন দেখছি এ বিষয়ে আপনিও কিছু কম চিন্তিত নন। জোসেফ, কাকা চিৎকার করে উঠলেন। তারপর কের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন। তা কে হতে দিল না। কারণ আবার কাকা দাঁড়িয়ে পড়বেন। আবার পেছনের পথচারীদের গতি হঠাৎ বন্ধ হয়ে যাবে। তুমি একেবারে বদলে গেছো জোসেফ। আমরা সকলেই জানতাম তোমার মাথা বেশ পরিষ্কার। এখন কি তোমার মাথা কাজ করছে না? মামলায় নেহাত তোমার হার হোক, তুমি তাই চাও? আর তুমি কি বুঝতে পারছো মামলায় হারার ফল কি হতে পারে? এর একমাত্র অর্থ তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার আত্মীয় পরিজন তাদের সেই সঙ্গে ধুলোয় মিশে যেতে হবে। জোসেফ, ব্যাপারটা নিয়ে একটু ভাবো। তোমার ভাবসাব, এমন উদাসীনতা দেখে আমি বোধহয় পাগল হয়ে যাব। তোমাকে দেখে পুরনো প্রবাদী মনে হয়। অর্থাৎ যারা মামলায় ফেঁসে যায় তারা সবসময়ই হারে। না কাকা, এমন কথায় কথায় উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। আপনার তো নয়ই, আমারও নয়। এর ফলে কোনো কিছুই এগোবে না। কোনো মামলাই কেউ উত্তেজিত হয়ে জিততে পারেনি। আমার তো কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি তা থেকেই বলছি, অভিজ্ঞতা আপনারও তো কিছু কম নয়। আর আপনার অভিজ্ঞতাকে আমার অমূল্য মনে হয়। এমনকি আপনার কথায় যখন আমি মানে বুঝতে পারি না, অবাক হই তখনও। এইমাত্র আপনি বললেন, পরিবারের সকলে জড়িয়ে পড়বে নানা কুৎসায় এবং তার জন্য দায়ী হব আমি। কারণ মামলা চলছে আমাকে নিয়ে। কিন্তু কেন তা হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, এসব কথা ভেবে লাভ নেই। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমার আপত্তি গ্রামের বাড়িতে যাওয়ায়। এতে মনে হতে পারে আমি পালিয়ে যাচ্ছি। আর পালানো মানেই অপরাধ স্বীকার করে নেয়া। আমার মনে হয় ব্যাপারটা আপনার দিক থেকেও অভিপ্রেত হবে না। তাছাড়া যদিও এখানে আমার ওপর অনেক চাপ, তবু আমি নিজেরই স্বার্থে নিজেই জোর কদমে মামলাটা এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক বলেছ, কাকা বললেন। তার গলার স্বরে স্পষ্টতই স্বস্তির আভাস। যেন এতক্ষণে তিনি বুঝতে পেরেছেন তাদের দুজনের চিন্তাই একই ধারায় প্রবাহিত। না, কাকা আবার তার পুরনো কথার খেই ধরে বললেন, আমি গ্রামের বাড়ি যাওয়ার কথা বলেছিলাম এজন্যই যে আমার মনে হয়েছিল মামলা সম্পর্কে তুমি সম্পূর্ণ উদাসীন এবং তুমি এখানে থাকলে মামলার ক্ষতিই হবে। তোমার জায়গায় সমস্ত দায়-দায়িত্ব আমি নিলে ভালো হবে। তাহলে আপনিও আমার সঙ্গে একমত যে গ্রামের বাড়ি আমি যাচ্ছি না। এখন বলুন, এরপর আমার কি করা কর্তব্য? এভাবে না ভেবে চিন্তে কিছু বলতে পারছি না। আমাকেও একটু ভাববার সময় দাও, কাকা বললেন। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, গ্রামের বাড়িতে একনাগাড়ে প্রায় কোনো রকম ছেদ না দিয়ে আমি গত 20 বছর ধরে বসবাস করছি। তাই এ ধরনের একটি পরিস্থিতি সম্পর্কে আগের মতো চটজলদি মতামত দেয়া আমার পক্ষে আর তত সহজ নয়। আগে অনেক প্রভাবশালী লোকজনকে আমি চিনতাম। এ ধরনের মামলায় তারা হয়তো আমাকে সাহায্য করতে পারতেন। কিন্তু অনেককাল এখানে না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ আমার তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে আমার ঘনিষ্ঠতাও শিথিল হয়ে গেছে। আর তুমি তো জানোই, গ্রামে আমি মোটামুটি স্বেচ্ছা নির্বাসন নিয়েছি।
এ ধরনের কোনো দুর্ঘটনাই শুধু আমার সমস্ত সম্পর্কহীন একাকিত্ব মনে করিয়ে দেয়। আর তোমার সমস্ত ব্যাপারটা আমার কাছে অপ্রত্যাশিতভাবেই এসেছে। আর এমনই অদ্ভুত যে ব্যাপারটা আমি জানতে পারি এরনাথ চিঠি থেকে। চিঠিতে পরিষ্কার করে কিছু লেখা না থাকলেও অনেক কিছুই আমার মনে হয়েছিল। আর তোমার সঙ্গে আজ দেখা হবার পর আমি বুঝতে পারছি আমার দুশ্চিন্তা একেবারে অর্থহীন নয়। যাই হোক, এগুলি নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। জরুরি হলো এখন আর সময় নষ্ট না করা। কথা শেষ হবার আগেই দেখা গেল তার কাকা পায়ের আঙুলের ওপর ভর দিয়ে ট্যাক্সির খোঁজ করছেন। ট্যাক্সি এসে পৌঁছতেই ড্রাইভারকে চেঁচিয়ে একটা ঠিকানা বললেন, আর প্রায় সঙ্গে সঙ্গে কের হাতে ঝটকা টান মেরে ট্যাক্সিতে তুলে নিয়ে তার পাশে বসিয়ে দিলেন। আমরা এখন সোজা অ্যাডভোকেট হুল্ডের বাড়ি যাচ্ছি, তিনি বললেন। আমরা দুজনে একসঙ্গে স্কুলে পড়েছি। আমার মনে হয় তুমিও তার নাম শুনেছ। শোনোনি? আশ্চর্য, কারণ বিবাদী আইনজীবী হিসেবে তিনি সুপরিচিত। শুধু তাই নয়, তাকে লোকে চেনে গরিব মানুষের আইনজীবী হিসাবেও। কিন্তু মানুষ হিসেবেই তার ওপর আমার আস্থা আছে। আমি তার ওপরই নির্ভর করতে চাই। আপনি যা বলবেন আমি তাই করব, কে বলল। যদিও কাকার এমন দ্রুততার সঙ্গে সবকিছু করতে যাওয়া তার ভালো লাগছিল না। আবেদনকারী হিসাবে তার মামলার জন্য গরিবের উকিলের কাছে যাওয়ায় যে খুশি হওয়ার মতো কিছু আছে কের তা মনে হয়নি। সে বলল, আমি বুঝতে পারছি না যে মামলায় জড়িয়ে পড়েছি তার জন্য কোনো আইনজীবীর দরকার আছে কিনা। নিশ্চয়ই আছে, বেশ জোর দিয়েই কাকা বললেন। এতে না বোঝার কি আছে? আর উকিল থাকবেই না কেন? এখন তুমি আমাকে সব খুলে বলো, যাতে আমি বুঝতে পারি আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে। কে সঙ্গে সঙ্গে আদ্যন্ত সব ঘটনা বলতে আরম্ভ করল, এমনকি যা যা ঘটেছে তার খুঁটিনাটি সমস্ত বৃত্তান্ত। কিছুই বলতে বাদ রাখল না। তার মামলা সকলের কাছে লজ্জার কারণ। তার কাকার এই ধারণার প্রতিবাদ হিসেবেই যেন খোলাখুলি সব কথা সে বলল। ফ্রয়লাইন বার্সনারের কথা মাত্র একবার সে বলল, তাও প্রসঙ্গান্তরে। তার অর্থ এই নয় যে সে কিছু গোপন করেছে, কারণ ফ্রয়লাইন বার্সনারের সঙ্গে তার মামলার কোনো সম্পর্কই নেই। মামলা সংক্রান্ত সমস্ত ঘটনা বলতে বলতে কে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। সে বুঝতে পারল শহরতলিতে এসে তারা পৌঁছেছে, আর এখানেই এক বাড়িতে আদালতের চিলে কোঠায় অফিস। কাকাকে সে কথাটা জানালো, কিন্তু মনে হলো না তার কাকা এমন হঠাৎ মিল দেখে তেমন অবাক হলেন। কারণ ট্যাক্সিটা ওখানেই একটা অন্ধকার বাড়ির সামনে এসে দাঁড়ালো। একতলার প্রথম দরজার ঘণ্টা বাজালো তার কাকা। অপেক্ষা করতে করতে কাকা তার অদ্ভুত দাঁতগুলি বার করে একটু হাসলেন। তারপর ফিসফিস করে বললেন, সন্ধে ৮টা, এখন উকিলবাবুরা এ সময় বড় একটা মক্কেলের সঙ্গে দেখা করে না। তবে আমার বিশেষ বন্ধু, সে কিছু মনে করবে না। দরজার গ্রিলের পেছনে দুটি উজ্জ্বল চোখ হঠাৎ চকচক করে উঠল। অতিথি দুজনকে মুহূর্তের জন্য দেখে আবার কোথায় দুটো চোখ উধাও হয়ে গেল। সম্ভবত পরিচারকটি নতুন, অচেনা লোক দেখে ঘাবড়ে গেছে। কথাগুলি বলে কের কাকা আবার দরজার বেল বাজালেন। আবার চোখ দুটো দেখা পাওয়া গেল দরজার গ্রিলের ওপারে। এবার চোখ দুটো অনেকটা বিষণ্ণ। হতে পারে মাথার ওপর খোলা গ্যাসের বাতি সমস্ত আবহাওয়াটাই বিষণ্ণ করে তুলেছে, কারণ বাতিটা তীক্ষ্ণ শব্দে হিসহিস করছে। আওয়াজটা যত জোরেই হোক, আলোর জোর কিন্তু ততটা নয়। দরজা খোলো, পরিচারকটিকে উদ্দেশ্য করে কাকা বললেন। সেই সঙ্গে হাত মুঠো করে দরজার উপর জোরে জোরে কিল মারতে আরম্ভ করলেন। আমরা উকিলবাবুর বন্ধু। তাদের পেছন থেকে মৃদু আওয়াজ এলো, উকিলবাবু অসুস্থ। সরু গলির অপর প্রান্তে একটা দরজা খোলা। সেখানে একজন দাঁড়িয়ে, ড্রেসিং গাউন পরে। সেই ফিসফিস করে খবরটা দিচ্ছিল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে বলে কের কাকা ইতিমধ্যেই প্রচণ্ড রেগে গেছেন। একই জায়গায় পাক খেতে খেতে চিৎকার করে বললেন, অসুস্থ? তুমি বলছো সে অসুস্থ? এবং এমনভাবে লোকটিকে ধমকাতে শুরু করলেন যে মনে হবে যেন মানুষটাই সাক্ষাৎ রোগ। যান, দরজাটা খোলা হয়েছে। লোকটি অ্যাডভোকেটের দরজার দিকে আঙুল দিয়ে বলল, তারপর ড্রেসিং গাউনটা ঠিক করতে করতে উধাও হয়ে গেল। দরজাটা সত্যি সত্যি খোলা। হলঘরে দাঁড়িয়ে একটা যুবতী। কে দেখেই চিনতে পারল সেই কালো ভাসা ভাসা চোখ দুটো। পরনে তার লম্বা সাদা অ্যাপ্রন, হাতে মোমবাতি। দরজা খুলতে যে অতটা দেরি করতে হয় না, সেটা এর পরের বার থেকে তুমি বুঝবে। আরও একটু চটপটে হতে হয়। অভিবাদনের বদলে কথাগুলি মেয়েটির উদ্দেশ্যে ছুঁড়ে মারলেন কাকা। মেয়েটির সামান্য সৌজন্য আমলে আনলেন না তিনি।
চেঁচিয়ে ডাকলেন, চলো জোসেফ। কে আস্তে আস্তে আর চোখে মেয়েটির দিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল। উকিলবাবুর শরীর ভালো নেই, মেয়েটি কাকাকে উদ্দেশ্য করে বলল, কারণ ইতস্তত না করে কাকা হল পেরিয়ে ভেতরের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। কে তখনও হাঁ করে যেন মেয়েটিকে গিলছিল। মেয়েটি গেটে দরজা বন্ধ করার জন্য পেছন ফিরল। মেয়েটি দেখতে বেশ গোলগাল পুতুলের মতো, শুধু যে রক্তহীন গাল এবং থুতনি গোল তা নয়, কপাল এবং কপালের দুপাশটাই বেশ গোলাকৃতির। জোসেফ! কের কাকা আবার তাকে চিৎকার করে ডাকলেন। মেয়েটিকে এবার জিজ্ঞাসা করলেন, অসুখটা কি হার্টের? আমার তো তাই মনে হয়, বলল পরিচারিকা। এতক্ষণে যেন তার সময় হলো মোমবাতি হাতে নিয়ে এগিয়ে যাবার এবং একটা ঘরের দরজা খোলার। ঘরের এক কোণে, যেখানে মোমবাতির আলো পৌঁছয় না, দেখা গেল একজন শ্বশ্রুমণ্ডিত লোক বালিশের ওপর ভর দিয়ে উঠেছেন। লেনি, কে এলো? মোমবাতির হঠাৎ আলোয় তার চোখ ধাঁধিয়ে গেছে, তাই প্রথমে কাউকে চিনে উঠতে পারেননি। আমি তোমার পুরনো বন্ধু অ্যালবার্ট। ও, অ্যালবার্ট! কথাগুলি বলে আবারও বালিশে ডুব দিলেন অ্যাডভোকেট, যেন তাদের জন্য মাথা উঁচু করে বসার কোনো দরকার নেই। তোমার শরীর কি খুবই খারাপ? বিছানার এক প্রান্তে বসতে বসতে কের কাকা জিজ্ঞাসা করলেন। আমার বিশ্বাসই হতে চায় না তোমার তেমন কোনো খারাপ অসুখ হয়েছে। সেই পুরনো হার্টের গোলমাল, তা নিয়ে অত ভাববার কিছু নেই, কয়েকদিনেই সেরে যাবে। হতে পারে, ক্ষীণ গলায় বলল অ্যাডভোকেট, কিন্তু এবার অনেক বেশি খারাপ। আগে কখনো এমন হয়নি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রাতে ঘুমাতে পারি না, আর প্রত্যেক দিন দুর্বল হয়ে যাচ্ছি। তাই বুঝি? পানামা টুপিটা তার বিশাল হাত দিয়ে হাঁটুর উপর ধরে রাখতে রাখতে কের কাকা বললেন, খুবই খারাপ খবর, সন্দেহ নেই। তোমার দেখাশোনা ঠিকমতো হচ্ছে তো? আর তোমার বাড়ির এই বাচ্চা কাজের লোকটিকেও তেমন একটা চটপটে মনে হচ্ছে না। অথবা হতে পারে সে তার আসল চেহারাটা লুকিয়ে রেখেছে। মেয়েটি কিন্তু তখনও দরজার পাশে দাঁড়িয়ে, হাতে তার মোমবাতি। টিমটিম করে জ্বলা সেই অনুজ্জ্বল আলোতে মেয়েটির চোখের দিকে তাকালে বোঝা যাবে সে তাকিয়ে আছে জোসেফের দিকে। এমনকি কের কাকা যখন তার সম্পর্কে কিছু বলছে, তখনও তার চোখ সরে আসেনি কাকার দিকে। কে একটি চেয়ারে হেলান দিয়ে বসে ঠেলে ঠেলে চেয়ারটি সে মেয়েটির কাছে নিয়ে গেছে। একজন মানুষ যখন আমার মতো অসুস্থ, তখন তার একটু নির্জনতার দরকার, অ্যাডভোকেট বললেন। আর তাছাড়া বাড়ির পরিবেশ আমার তো বিষণ্ণ মনে হয় না। একটু থেমে অ্যাডভোকেট আবার বলতে শুরু করলেন, তাছাড়া লেনি আমার দেখাশোনা বেশ ভালোভাবেই করে। লেনি লক্ষ্মী মেয়ে। অ্যাডভোকেটের কথায় কের কাকা মোটেও আশ্বস্ত হলেন না। তাকে দেখেই মনে হবে লেনি প্রসঙ্গে তার মন অত্যন্ত বিরূপ। তিনি লেনির দিকে চোখ পাকিয়ে তাকালেন। যদিও তিনি রুগ্ন বন্ধুর কথার কোনো জবাব দিলেন না, কিন্তু তার চোখ অনুসরণ করে চলেছে লেনিকে। ততক্ষণে লেনি এগিয়ে এসেছে বিছানার কাছে। সাইড টেবিলের ওপর সন্তর্পণে মোমবাতিটা রাখল। রোগীর বুকের কাছে ঝুঁকে পড়ে বালিশগুলো ঠিক করতে করতে ফিসফিস করে কি যেন বলল। কের কাকা বোধহয় ভুলেই গিয়েছিলেন ওটা একজন অসুস্থ মানুষের ঘর। এক লাফে তিনি উঠে দাঁড়িয়ে লেনির পেছনে গিয়ে পায়চারি করতে লাগলেন। কে অবাক হতো না যদি সে দেখত তার কাকা লেনির স্কার্ট ধরে টানতে টানতে বিছানার পাশ থেকে সরিয়ে অন্য কোথাও তাকে নিয়ে যায়। কে সবকিছুই এক নির্লিপ্ত দৃষ্টিতে অনুসরণ করে চলেছে। অ্যাডভোকেট অসুস্থ থাকায় সে মোটেই অখুশি হয়নি, কারণ তার মামলা সম্পর্কে কাকার এত আগ্রহ তার মোটেও পছন্দ নয়। ফলে সমস্ত পরিস্থিতিটাই তার মনে হলো স্বাগত জানাবার উপযুক্ত। কের ভাবনায় হঠাৎ ছেদ পড়ল। তার কাকা সম্ভবত নার্সটিকে বিরক্ত করার মতলব নিয়ে চেঁচিয়ে উঠলেন, ফ্রয়লাইন, দয়া করে অন্তত কিছুক্ষণ আমাদের একা থাকতে দাও। বন্ধুর সঙ্গে আমার ব্যক্তিগত বিষয়ে কিছু আলাপ আলোচনা করার আছে। মেয়েটি তখনও অ্যাডভোকেটের বুকের খুব কাছে ঝুঁকে বিছানার চাদর ঠিক করতে করতে শুধুমাত্র মুখ ঘুরিয়ে একবার কের কাকার দিকে তাকালো। তারপর খুব ধীর এবং শান্ত গলায় বলল, আপনি তো দেখতেই পাচ্ছেন মালিকের অসুখ। যে কোনো বিষয় নিয়ে আপনি এখন তার পরামর্শ চাইতে পারেন না। কাকার অমন তর্জন গর্জনের পাশে তার গলার স্বর অদ্ভুত আলাদা শোনালো। হয়তো বেশ খোলা মনেই লেনি কথাগুলি বলল, কিন্তু যে কোনো মানুষের কাছেই লেনির কথা বিদ্রূপের মতোই শোনাবে। স্বাভাবিকভাবেই কের কাকা কথাগুলি শুনে চিরবিরিয়ে উঠলেন, যেন তাকে হুল ফুটিয়ে দেয়া হয়েছে। তুমি গোল্লায় যাও,
মাত্র এই কটি কথাই তিনি বলতে পেরেছিলেন। রাগে আর কোনো কথাই তার মুখ দিয়ে বেরোল না। কাকার অমন মূর্তি দেখে ভয় পেয়েছিল জোসেফও। সে একমুখ ভয় নিয়ে কাকার দিকে তাকালো। অবশ্য অনেকক্ষণ ধরেই তার মনে হচ্ছিল কাকা এমন একটা বিস্ফোরণ ঘটাবেন। সে ভাবল দৌড়ে কাকার কাছে গিয়ে দুহাত দিয়ে জোরে তার মুখ চাপা দেয়, যাতে কাকা আর কথা বলতে না পারেন। ভাগ্য ভালো এরই মধ্যে রোগী, যার জন্য এত কাণ্ড, বিছানার ওপর থেকে কনুইয়ের ভর দিয়ে খানিকটা উঠে পড়েছেন। তার মুখ ঢাকা পড়েছে মেয়েটির পেছনে। কের কাকা মুখে একটা বিশ্রী ভাব আনলেন, যেন তাকে জোর করে কেউ গা গোলানো কিছু খাইয়ে দিয়েছে। এবার তিনি অনেকটা শান্ত গলায় মেয়েটিকে বললেন, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমাদের সব কাণ্ডজ্ঞান লোপ পায়নি। আমি যা বললাম তা যদি অসুবিধার মনে হয় অ্যাডভোকেটের, তবে আমরা তা নিয়ে আজ আর কথা বলবো না। এবার দয়া করে তুমি একটু বাইরে যাও তো। কের কাকার কথায় মেয়েটির টান হয়ে দাঁড়িয়ে সোজাসুজি তার দিকে ফিরল। তখনও অন্তত কের তাই মনে হলো মেয়েটি এক হাতে অ্যাডভোকেটের হাতের আঙুলগুলো নিয়ে খেলা করছে। লেনির সামনেই তুমি সব আলোচনা করতে পারো, অ্যাডভোকেট বললেন। তার কথায় কেমন একটা কাতর অনুরোধ। এটা ঠিক আমার ব্যাপার নয়, মানে আমার ব্যক্তিগত কেন ব্যাপার নয়, কের কাকা বললেন এবং কথাগুলি বলেই ঘুরে দাঁড়ালেন, যেন সব থেকে তিনি নিজেকে একেবারে সরিয়ে নিতে চলেছেন। অবশ্য তার ভাবটা এমন যে অ্যাডভোকেট যদি ব্যাপারটা একটু ভেবে দেখতে চান, সে সময়টুকু দিতে তিনি রাজি। তাহলে এটা কার ব্যাপার? অ্যাডভোকেট ক্লান্ত গলায় জিজ্ঞেস করলেন। কথাগুলি বলে আবার তিনি শুয়ে পড়লেন। আমার ভাইপোর, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কের কাকা বললেন। তাকে অ্যাডভোকেটের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে বললেন, এর নাম জোসেফ কে, ব্যাংকের অ্যাসেসর। ও। অসুস্থ লোকটি এবার নড়েচড়ে উঠে বসলেন। কের দিকে তার হাত এগিয়ে দিতে দিতে বললেন, মাফ করো আমাকে, আমি তোমাকে লক্ষ্য করিনি। লেনি, তুমি বরঞ্চ এখন যাও, পরিচারিকাকে অ্যাডভোকেট বললেন। তখনও লেনির হাত তার হাতের মুঠোয়, এমনভাবে তার হাত তিনি ধরেছিলেন যে মনে হবে দীর্ঘ সময়ের জন্য তিনি বিদায় জানাচ্ছেন। লেনি মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। তাহলে তুমি আমার কাছে আসোনি? অবশেষে কের কাকাকে অ্যাডভোকেট বললেন। কের কাকার মেজাজ ততক্ষণে একটু ঠান্ডা হয়েছে। রোগীর বিছানার পাশে গিয়ে বসলেন। তাহলে তুমি তোমার অসুস্থ বন্ধুকে দেখতে আসোনি, এসেছো কাজ নিয়ে? তার অসুখের খবর শুনে কের কাকা বন্ধুকে দেখতে এসেছেন, ব্যাপারটা মোটেও এতক্ষণ অ্যাডভোকেটের ভালো লাগেনি। এসেছেন কাজ নিয়ে শুনে তিনি যেন খুশি হলেন, মনে হলো যেন উজ্জীবিত হলেন। কনুইয়ে ভর দিয়ে তিনি আস্তে আস্তে আর একটু উঠে বসার চেষ্টা করলেন। অসুস্থ রোগীর পক্ষে ওইটুকুই যথেষ্ট কষ্টসাধ্য। বসে তিনি দাড়িতে হাত বুলোতে লাগলেন। এই সামান্য সময়ের মধ্যেই তোমাকে এখন অনেকটা ভালো লাগছে। কারণটা হয়তো ডাইনিটা আর এখানে নেই, কের কাকা বন্ধুকে বললেন। অ্যাডভোকেট হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি বাজি ধরতে পারি, আমি বাজি ধরতে পারি লেনি আমাদের কথা শুনছে। অনেকটা যেন দৌড়েই দরজার কাছে গেলেন, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ ছিল না দেখে তিনি আবার ফিরে এলেন। অবশ্য তেমন হতাশ হয়ে নয়। লেনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়েছিল, তাই ওদের কথাবার্তা শোনার কোনো চেষ্টা না করে শোধ তুলল। লেনি সম্পর্কে তোমার ধারণা কিন্তু ঠিক নয়। পরিচারিকার সমর্থনে এটুকু ছাড়া আর কিছু অ্যাডভোকেট বললেন না। সম্ভবত কথা না বাড়িয়ে এটুকু বলেই তার মনে হয়েছিল এর বেশি আর লেনির সমর্থনে বলার কোনো দরকার নেই। একটু থেমে বেশ আন্তরিকতার সঙ্গেই তিনি বললেন, তোমার ভাইপোর এই মামলা আমার যদি সামর্থ্যে কুলোয় করতে পারলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কারণ মামলা লড়তে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আমার ভয় আমি অতটা পারব কিনা। তবে যাই হোক, আমি সাধ্যমতো চেষ্টা করব। আমি না পারলে তুমি তখন আর কাউকে বলতে পারবে, তাতে কোনো বাধা নেই। সত্যি কথা বলতে কি, এই মামলাটা আমাকে বেশ কৌতূহলী করে তুলেছে এবং আমার পক্ষে কাজটা নেওয়ার লোভ সংবরণ করা বেশ শক্ত। আমার হার্টের গোলমালটা ইতিমধ্যেই যদি বেড়ে গিয়ে না থাকে, তবে অন্তত এই মামলাটি হয়তো হার্টফেল হবার পথে বাধা হয়ে দাঁড়াবে। কে এসব কথাবার্তার প্রায় কিছুই বুঝতে পারল না। এক ঝলক সে কাকার দিকে তাকালো কিছু জানবার আশায়।
কিন্তু তার কাকা জ্বালানো মোমবাতিটা হাতে নিয়ে বিছানার পাশের টেবিলটার ওপর বসে। টেবিলের ওপর থেকে ইতিমধ্যেই একটা ওষুধের শিশি মেঝের ওপর কার্পেটে গড়াগড়ি খাচ্ছে। কাকা শুধু অ্যাডভোকেটের কথায় ঘাড় নাড়ছেন, যেন তার সব কথায় তিনি সম্মতি জানাচ্ছেন, আর সেই সঙ্গে আর চোখে দেখছেন জোসেফকে। এসব দেখে সহজেই মনে হতে পারে যে তিনি চাইছেন কেউ তার মতো সব কথায় সায় দিক। কাকা কি এর মধ্যে অ্যাডভোকেটকে মামলার খুঁটিনাটি সব বলতে পেরেছেন? তা কি সম্ভব? যা কিছু ঘটে গেল এতক্ষণ ধরে, এসব ভেবেই কে আরম্ভ করল? আমি ঠিক বুঝতে পারছি না। ও, আমি কি তবে তোমার ব্যাপারটা ভুল বুঝলাম? অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন। তিনি ঠিক কের মতোই অবাক হয়েছেন, একটু বোধহয় হতচকিতও। সম্ভবত খুব দ্রুত সবকিছু বলে ফেলেছি আমি। তাহলে কি ব্যাপারে আমার পরামর্শ তোমার দরকার? আমার ধারণা এটা মামলা তোমার সংক্রান্ত। অবশ্যই ওর মামলা সম্পর্কে। কের কাকা তার দিকে ঘুরে দাঁড়িয়ে বা জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এত ভাবছ? কাকার কথার উত্তর দিল না সে। কের প্রশ্ন অ্যাডভোকেটকে, কিন্তু আপনি আমার সম্পর্কে অথবা আমার এই মামলার বিষয়ে এত কথা জানলেন কি করে? ও, এই কথা। মৃদু হেসে অ্যাডভোকেট বললেন, দেখো, আমি একজন আইনজীবী। আমি এমন সব লোকজনের সঙ্গে মেলামেশা করি, এমন সব জায়গায় যাই যেখানে নানা ধরনের মামলা মকদ্দমার কথাবার্তা হয়। আর যেসব মামলা বেশ জটিল, সেগুলি আমার মনে গেঁথে থাকে। বিশেষ করে তোমার মামলার ব্যাপার আমি আরও ঘনিষ্ঠভাবে জানতে চেয়েছি। তার কারণ তুমি আমার পুরনো এক বন্ধুর ভাইপো, তাই আমার সব জানায় মোটেও অস্বাভাবিক কিছু নেই। তোমার এত সব ভাবনার কারণটা কি বলো তো? কের কাকার পুরনো কথার পুনরাবৃত্তি। দেখছি সহজেই তুমি কেমন নার্ভাস হয়ে পড়ো। তাহলে আপনি সেই সমস্ত লোকজনের মধ্যে ঘোরাফেরা করেন? কে জিজ্ঞেস করল। হ্যাঁ, অ্যাডভোকেটের উত্তর। তোমার কথাগুলো ঠিক বাচ্চাদের মতো, কের কাকা বললেন। আমার পেশার লোক ছাড়া আমি কাদের সঙ্গেই বা মিশবো বলো? অ্যাডভোকেটের জিজ্ঞাসা। কের মনে হলো অ্যাডভোকেটের অকাট্য যুক্তি, তাই সে আর প্রশ্ন করল না। তার অবশ্য মনে হয়েছিল বলে যে, আপনি তো প্যালেস অফ জাস্টিসে যে আদালত আছে তার সঙ্গে যুক্ত, ছাদে জানলাওয়ালা চিলেকোঠার আদালতের সঙ্গে নয়। কিন্তু যথেষ্ট সাহস সঞ্চয় করে কথাগুলো সে বলতে পারল না। অ্যাডভোকেট তখনও কথা ছলে বলে চলেছেন, এবং যা বলছেন তা এমনই সরল এবং আপাত সত্য যে অমনভাবে বলার দরকার পড়ে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এ ধরনের মানুষজনের সঙ্গে মেলামেশা করি আমার মক্কেলদের স্বার্থে, এবং সেসব কথা আমার মতে বলারও অপেক্ষা রাখে না। কয়েকদিন হলো অসুখের জন্য আমি বাইরে যেতে পারছি না, তাতে খানিকটা অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও আমার যেসব বন্ধু আইন ব্যবসায় জড়িত, তারা প্রায়ই আমাকে দেখতে আসেন। তাদের কাছ থেকে আমি অনেক খবর পাই। এমনকি বলা যায় যারা নিয়মিত আদালতে যান, তাদের থেকেও স্বাস্থ্য যাদের অনেক ভালো, তাদের থেকেও অনেক বেশি খবর আমার কাছে আসে। যেমন এখনই এখানে এসে উপস্থিত আমার এক ঘনিষ্ঠ বন্ধু। অ্যাডভোকেট ঘরের অন্ধকার এক কোণের দিকে হাত তুলে দেখালেন। কোথায়? কের প্রশ্ন। বিস্ময়ের প্রথম ঘোর কাটাতে তার গলা বেশ কর্কশ। অনির্দিষ্টভাবে সে ঘরের চারপাশে তাকালো। মোমবাতির আলো এমনই অস্বচ্ছ যে ঘরে সর্বত্র তা পৌঁছয় না, এমনকি বিপরীত দিকের দেয়াল পর্যন্তও নয়। তবে চোখে অন্ধকার শুয়ে গেলে কে দেখল অন্ধকারে কিছু একটা আকৃতি নড়তে আরম্ভ করেছে। মোমবাতির অস্পষ্ট আলোয় মোমবাতিটা কের কাকা তার মাথার ওপর তুলে ধরেছেন। কে দেখতে পায় একজন বয়স্ক লোক ছোট টেবিলের ওপর বসে রয়েছে। লোকটি সম্ভবত নিঃশ্বাসও পড়ছে না, না হলে সে এতক্ষণ তাকে দেখতে পায়নি কেন? ভদ্রলোক কোনো রকম ঘটা না করেই হঠাৎ উঠে পড়ল। তার উপস্থিতি ঘোষণার ধরন দেখে মনে হলো যেন বিরক্তই হয়েছে সে। পাখির ছোট ডানার মতো হাত দুটো ঝাপটাতে ঝাপটাতে সে উঠে এলো, এবং সমস্ত রকম পরিচারক এবং অভিবাদন উপেক্ষা করে আবার যেন সে অন্ধকারেই মিলিয়ে যেতে চাইল, যেখানে গেলে তার উপস্থিতি আর কারো মনে থাকবে না। অন্য কোনো ভদ্রলোকের বিন্দুমাত্র অসুবিধা হয় সে একেবারেই তা চায় না, কিন্তু তার সেই প্রার্থিত সুবিধা বেশিক্ষণ থাকল না। যেন অপরাধ স্খালনের চেষ্টায় অ্যাডভোকেট বললেন, তোমার আশা আমাদের অবাক করেছে। কথাগুলির সঙ্গে সঙ্গে এমনভাবে হাত নাড়লেন যাতে মনে হয় যে সে অ্যাডভোকেট লোকটিকে আবার অন্ধকারে মিলিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। লোকটির মধ্যে কোনো তড়িঘড়ি ব্যাপার নেই। আস্তে আস্তে সে ফিরে যাচ্ছে, চারিপাশে চোখ বোলাতে বোলাতে এগোচ্ছে।
তার চলচলন বিশেষ সম্মানিত কোনো ব্যক্তির মতোই মর্যাদাপূর্ণ। আদালতের চিফ ক্লার্ক ও। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। তোমার সঙ্গে আমি ওদের পরিচয় করিয়ে দিইনি। এই ভদ্রলোক আমার বন্ধু অ্যালবার্ট কে, আর সঙ্গে তার ভাইপো জোসেফ কে, অ্যাসেসর। আর ইনি হলেন আমার বন্ধু, কোর্টের চিফ ক্লার্ক। হ্যাঁ, যা আমি বলছিলাম, অত্যন্ত সদাশয় ইনি আমাকে দেখতে এসেছেন। তার আসা সহজ নয়। আদালতে তাকে পাহাড় প্রমাণ কাজের মধ্যে ডুবে থাকতে হয়। যারা তাকে জানেন তার কাজের পরিমাণ, তাদের বুঝতে অসুবিধা হয় না তার আশা এমন বিশেষভাবে বলতে হয় কেন। এমন ভয়াবহ কাজের ভিড়ে থেকেও তিনি একটু সময় করে আমাকে দেখতে এসেছেন। আমরা বেশ শান্তভাবেই কথা বলছি। অন্তত আমার কথা বলতে পারি। আমার অসুস্থ শরীরে যতখানি কুলোয় আমি করছি। লেনিকেও বলা হয়নি কেউ এলে তাকে বারণ করে দিতে। অবশ্য এটা তো ঠিক, আমরা কোনো অতিথি আসবেন আশা করিনি। কিন্তু তবু বেশ শোরগোল তুলে এলো তোমার কাকা, আর এলেন মাননীয় এই ক্লার্ক মহাশয়। তিনি তার চেয়ার টেবিল নিয়ে এক কোণে নিজেকে লুকিয়ে রাখলেন। যাই হোক, এখন মনে হচ্ছে এই একটা সুযোগ যখন তোমার মামলাটা নিয়ে সাধারণভাবে আলোচনা করতে পারি। তবে তুমি যদি চাও, কারণ মামলাটা এমনই যে আমরা সকলেই কোনো না কোনোভাবে জড়িত, আর আমরা সকলেই মিলে কিছু একটা ভেবে হয়তো বার করতে পারি। দয়া করে আপনি বসুন, কোর্টের মাননীয় ক্লার্ক। অ্যাডভোকেট তার দিকে তাকিয়ে নুয়ে পড়ে যেন আজ্ঞাবাহী ভৃত্যের মতো হেসে কোর্টের ক্লার্ককে কথাগুলি বললেন। সেই সঙ্গে দেখিয়ে দিলেন তার বিছানার পাশে আর্ম চেয়ারটা। আমাকে মাফ করতে হবে, আমি মাত্র খানিকক্ষণ বসতে পারবো। কোর্টের চিফ ক্লার্ক চেয়ারে বসতে বসতে হাতঘড়ির দিকে তাকিয়ে অমায়িক গলায় বলল, কাজের খাতিরে আমাকে উঠতেই হবে, কিন্তু আমার বন্ধুর আরেক বন্ধুর সঙ্গে এখানে পরিচিত হবার সুযোগও আমি হারাতে চাই না। কথাগুলি বলে আলবার্টের উদ্দেশ্যে মাথা সামান্য নোয়ালেন। এমন একজন প্রতিপত্তিশালী ব্যক্তির সঙ্গে পরিচিত হয়ে কের কাকা যেন বেশ কৃতার্থ বোধ করলেন। কৃতজ্ঞতা প্রকাশের স্বাভাবিক ক্ষমতা তার নেই, তাই লজ্জা লজ্জা মুখ করে বিকট শব্দ করে তিনি হাসলেন। পরিচিত হতে পেরে তিনি যে কত খুশি হয়েছেন, এভাবেই তিনি তা ব্যক্ত করলেন। সমস্ত মুহূর্তটাই যেন কেমন গা গোলানো। বেশ ঠান্ডা মাথায় কে সমস্তই বেশ লক্ষ্য করল, কারণ তার দিকে নজর দেবার মতো আর কেউ নেই। আদালতের চিফ ক্লার্ক এবার হয়ে উঠল সকলের মধ্যমণি, আর তার যা স্বভাব, প্রত্যেক ব্যাপারেই সেই প্রধান নির্দেশক। অ্যাডভোকেটের দিকে এখন তাকালে মনে হতে পারে অসুখটা তার ভান, কোনো অতিথি যাতে না আসে তাই তিনি অমন অসুখ অসুখ ভাব করে শুয়েছিলেন। এখন তিনি মন দিয়ে কানের পাশে হাত রেখে সব কথা বেশ শুনছেন। কের কাকার কাজ মোমবাতি ধরে রাখা। তিনি তার হাঁটুর ওপর রাখা মোমবাতির ভারসাম্য রক্ষা করতে ব্যস্ত। সন্ত্রস্ত চোখে অ্যাডভোকেট মাঝে মাঝে সেদিকে তাকাচ্ছেন। তার এই বিব্রত বোধ মাত্র কিছুক্ষণের জন্য ছিল। একটু পরেই তার পুরো দৃষ্টি সরে কোর্টের ক্লার্কের ওপর নিবদ্ধ হল। আকর্ণ বিস্তৃত খুশিতে অ্যাডভোকেট তার বাগ্মিতায় ডুবে আছেন। কথার সঙ্গে সঙ্গে কোর্টের ক্লার্ক ঢেউ তোলার ভঙ্গিতে হাত সঞ্চালন করছে। কে খাটের ডান্ডার ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে। কোর্টের ক্লার্ক সেদিকে ফিরেও তাকাচ্ছে না, হয়তো ইচ্ছে করেই। ওখানে তার ভূমিকা নেহাতি এক দর্শকের। তাছাড়া তাদের কথাবার্তার প্রায় কিছুই বুঝতে পারছিল না সে। কের তখন মনে হয় পরিচারিকাটির কথা। কাকা তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছেন। পরমুহূর্তেই তার চিন্তা সরে এলো কোর্টের ক্লার্কের ওপর। সে ভাবল, ভদ্রলোকটিকে কি আগে কখনো সে দেখেছে? হয়তো হবে। তাকে প্রথম যারা জিজ্ঞাসাবাদ করছিল, হয়তো তাদের সঙ্গেই দর্শকদের মধ্যে সে বসেছিল। তার ভুলও হতে পারে। তবে দর্শকদের আসনের প্রথম সারিতে রুক্ষ ভাঙা চেহারা শ্বশ্রুমণ্ডিত এই ভদ্রলোকটিকে বেশ মানিয়ে যেত। বাড়িতে ঢুকেই যে হলঘর, হঠাৎ সেখান থেকে একটা শব্দ পাওয়া গেল। হাত থেকে কাপ ডিশ পড়ে গেলে যেমন শব্দ হয়, তেমনই একটা শব্দ। সকলের কানে শব্দগুলি এসে যেন খোঁচা মারল। আমি যাব, গিয়ে দেখে আসব। কথাগুলি বলেই কে সেখান থেকে চলে গেল। যাবার সময় গতি একটু মন্থর করল, যেন ওখানকার আর সকলকে শেষ সুযোগ দিচ্ছে তাকে ডেকে ফিরিয়ে আনার। তখনও সে হলঘর পর্যন্ত পৌঁছয়নি। অন্ধকারে সে ভাবতে আরম্ভ করল, হাতড়ে দেখবে কিনা হলে ঢোকার দরজাটা কোথায়। সে সময় কোথা থেকে তার হাতের চেয়ে ছোট একটা হাত এসে তার হাতের ওপর পড়ল। সে হাত দিয়ে তখনও দরজা ধরেছিল। তারপর সেই ছোট হাত আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিল। ওই হাত আর কারো নয়, অ্যাডভোকেটের নার্সের।
মনে হয় ওখানে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল। ফিসফিস করে সে বলল, কিছুই হয়নি। আমি একটা প্লেট দেয়ালের উপর ছুঁড়ে মেরেছিলাম মাত্র, যাতে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন। কে কি বলবে যেন বুঝতে পারে না। একটু বিব্রত বোধ করল সে, তাই বলল, আমিও তোমার কথা ভাবছিলাম। তাহলে তো ভালোই হলো। নার্স বলল, তাহলে এদিকে আসুন। 1 পা কি 2 পা হবে, তার একটা দরজার কাছে এলো। দরজাটার প্যানেল পুরো কাচে তৈরি। দরজাটা খোলাই ছিল। এই যে এখানে, নার্স বলল। ঘরটা না বললেও বোঝা যায় অ্যাডভোকেটের অফিস। বড় বড় দুটো জানালা দিয়ে চাঁদের উজ্জ্বল আলো ঘরের ভেতর এসে পড়েছে। ঘরে যা কিছু সবই পুরনো আমলের ভারী ভারী আসবাবপত্র দিয়ে সাজানো। এই আপনার বসার জায়গা? নার্স কালো একটা সিন্দুকের মতো কি দেখালো। পিঠের দিকটা উঁচু বাঁকানো। বসার পর কে তখনও চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। অনেকটা জায়গা নিয়ে ঘর। গরিব মানুষের এই অ্যাডভোকেটের ঘরে ঢুকেই কোনো মক্কেল হয়তো হারিয়ে যাবে। বুঝে উঠতেই পারবে না তার কি করা দরকার। কে মনে মনে এমনই এক মক্কেলের ছবি কল্পনা করল, ঘরে ঢুকেই মক্কেলের মাথা ঘুরে গেল। সে বুঝে উঠতে পারছে না সে কি করবে। তারপর ভয়ে ভয়ে 1 পা 2 পা করে সে ওই বিশাল টেবিলের দিকে এগিয়ে যাবে। কিন্তু একটু পরেই সবকিছু ভুলে তার চোখ শুধুমাত্র নার্সকেই অনুসরণ করল। নার্স তার পাশেই বসেছিল, একেবারে তার গা ঘেঁষে, যেন তাকে বেঞ্চির অপর দিকের হাতলের সঙ্গে লেপ্টে দেবে। আমি ভেবেছিলাম আপনি নিজে নিজেই বেরিয়ে আসবেন, আমার ডাকার জন্য অপেক্ষা করবেন না। আপনার ব্যবহার কিন্তু অদ্ভুত। প্রথম থেকেই আমি লক্ষ্য করেছি আমার ওপর থেকে আপনি আপনার চোখ সরাতে পারেননি। আমি যেখানে, আপনার দৃষ্টিও গেছে সেখানে। তা সত্ত্বেও আমাকে আপনি অপেক্ষা করিয়ে রাখলেন। যাই হোক, আপনি এখন থেকে আমাকে লেনি বলেই ডাকবেন। তার কথার শেষ অংশটুকু লেনি কেমন যেন হঠাৎ এবং আচমকা বলে ফেলল। মনে হবে আর এক মুহূর্ত সে নষ্ট করতে চাইছে না। আমি তোমার নাম ধরে ডাকতে পারলে খুশিই হব, কে বলল। কিন্তু তুমি যে বললে আমি অস্বাভাবিক ব্যবহার করেছি, সে বিষয়ে আমার কিছু বলার আছে। প্রথমেই বলতে হয়, এই বুড়োগুলো বিড়বিড় করে কি বলছিল আমার তা শোনার দরকার ছিল। আমি এমনি এমনি কোনো ছুতো না করে বেরিয়ে আসতে পারি না। আর দ্বিতীয়, আমি তেমন এক সাহসী যুবক নই, বরঞ্চ বলতে পারো একটু লাজুক। আর লেনি, তোমাকে দেখে বাস্তবিক মনেও হয় না যে বললেই তোমার কাছে পাওয়া যাবে তোমাকে। না, কথাটা ঠিক তা নয়। বেঞ্চের পিঠে হাত রেখে কের দিকে তাকিয়ে থেকে লেনি বলল, আর তাছাড়া প্রথমে বোধহয় আমাকে, এবার লেনি আপনি থেকে তুমিতে অবতরণ করল। তোমার ভালো লাগেনি, এমনকি এখনো হয়তো আমার সান্নিধ্য তোমার ভালো লাগছে না। দেখো, ভালো লাগা কথাটা বড় দুর্বল। কে লেনির প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, ও, মৃদু হেসে সে বলল, এবং তাছাড়া কের মন্তব্য সম্পর্কে লেনির এই ছোট্ট অভিব্যক্তি কে খানিকক্ষণ বিহ্বল করে রাখল। সে খানিকক্ষণ কোনো কথাই বলতে পারল না। ঘরের অন্ধকারে যত তার চোখ সয়ে যেতে লাগল, সে স্পষ্টই আসবাবপত্রগুলির কিছু কিছু বৈশিষ্ট্য বুঝতে পারল। একটা নকশা থেকে অন্যটার নকশার পার্থক্য বুঝতে পারল। একটা বড় ছবির দিকে বিশেষ করে তার চোখ পড়ল। দরজার ডান দিকে সেটি টাঙানো। সামনের দিকে ছবিটা একটু নোয়ানো, যাতে মুখ তুললেই স্পষ্ট দেখা যায়। ছবিটা এক ভদ্রলোকের, জজের পোশাক পরা। সিংহাসনের মতো উঁচু একটা আসনে তিনি বসে। সোনার সূক্ষ্ম কারুকার্য করা আসনটি সব রং ছাপিয়ে যেন বেরিয়ে আসছে। কিন্তু সবথেকে আশ্চর্য, জজ সাহেব কিন্তু যথোচিত গাম্ভীর্যের সঙ্গে আসনে বসেছিলেন না। তার বাঁ হাতটা পেছন দিক থেকে এসে সিংহাসনের একপাশে হাতলের ওপর রাখা। ডান হাতটা অথচ কোনো কিছুর ওপরই ন্যস্ত নয়। হাতটা চেয়ারের ওপর ভর করে চেয়ারের অন্য হাতলটা মুঠো করে ধরে, যেন কোনো বিশেষ মুহূর্তে ছবিটা নেওয়া হয়েছে, যখন তিনি ভয়ঙ্কর এবং সম্ভবত ক্রুদ্ধ অঙ্গভঙ্গি করেছিলেন কোনো এক চরম মন্তব্য করতে অথবা কারো দণ্ডাদেশ দিচ্ছেন। ওই ছবির পরিপ্রেক্ষিতে তেমন কিছু একটা কল্পনা করা যেতে পারে। অপরাধী সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে, যেখান থেকে সিঁড়িটা ধাপে ধাপে উঠে গিয়ে বিচারকের আসনের নিচে গিয়ে থেমেছে। ছবিতে সিঁড়ির ওপরে সবথেকে শেষ ধাপটি দেখা যাচ্ছে, একটা হলুদ রঙের গালিচায় মোড়া। ছবিটার দিকে আঙুল দেখিয়ে কে বলল, হয়তো এই আমার বিচারক। আমি ওকে চিনি, লেনি জানালো। সেও ছবিটির দিকে তাকালো। এখানে তিনি প্রায়ই আসেন। ছবিটি আঁকা হয়েছিল যখন ভদ্রলোকের বয়স কম ছিল, কিন্তু ছবিটা একেবারেই তার মতো দেখতে নয়। তিনি মানুষটা ছোটখাটো,
প্রায় বামনের মতো। তা সত্ত্বেও তিনি নিজেকে তার প্রতিকৃতিতে এইভাবে আঁকতে দিয়েছেন। তার কারণ মানুষটা প্রচণ্ড রকমের দাম্ভিক। অবশ্য এখানে যাদের যাতায়াত তারা সকলেই এরকম। লেনির এই কথার উত্তরে কে বলল, দাম্ভিক আমিও কিছু কম নই। আমার খুব খারাপ লেগেছিল যে তুমি আমাকে মোটেও আমল দিচ্ছিলে না। লেনির কোমর ততক্ষণে কের হাত দিয়ে জড়ানো, তাকে ওই অবস্থাতেই কাছে নিয়ে আসছে। কের কাঁধের কাছে লেনি তার মাথাটা এলিয়ে দিল, কোনো রকম কথা না বলে। কে তখন তার কথার বাকি অংশটুকুর উত্তর জানতে চাইল। পদমর্যাদায় লোকটির স্থান কোথায়? তিনি এক্সামিনিং ম্যাজিস্ট্রেট, লেনি জবাব দিল। তার কোমরে জড়ানো কের হাত আলগা করে নিল লেনি। কের আঙুলগুলো নিয়ে খেলতে লাগল। আর শুধু একজন এক্সামিনিং ম্যাজিস্ট্রেট মাত্র। কের যেন আশাভঙ্গ হলো। উঁচু পদমর্যাদা সম্পন্ন সরকারি কর্মীরা সবসময় নিজেদের আড়ালে রাখেন, কিন্তু এখানে তো তাকে দেখা যাচ্ছে উঁচু আসনে বসে। এগুলো সব বানানো, লেনি বলল, তার মুখ কের হাতের ওপর নামানো। আসলে তিনি বসেছিলেন রান্নাঘরের চেয়ারে, ঘোড়া জিনের নিচে যে কম্বল পাতা হয় তার ওপর। কিন্তু সবসময়ই কি তুমি তোমার মামলা নিয়ে ভাববে? কার কিছু করার নেই? আস্তে আস্তে আহ্লাদি গলায় লেনি জিজ্ঞাসা করল। না না, একেবারেই তা নয়। কে বলল, হয়তো ব্যাপারটা নিয়ে আমি একটু বেশিই ভাবি। সেটা তোমার কোনো ভুল নয়, লেনি বলে। তুমি কিছুতেই তোমার গো ছাড়ো না, অন্তত আমি সেরকমই শুনেছি। কোন ব্যক্তিটি তোমাকে এমন কথা বলল শুনি? কের পাল্টা প্রশ্ন। কে অনুভব করছিল লেনির শরীরটা তার বুকের সঙ্গে লেপ্টে আছে। কালো একরাশ ঘন চুল লেনির, শক্ত করে বাঁধা। কে তাকিয়ে রইল সেদিকে। না, তা বলা যাবে না। তাহলে আমাকে অনেক কথাই তোমাকে বলে দিতে হয়, লেনি বলল। আমাকে কারো নাম জিজ্ঞেস করো না, আমার কথা শোনো। ভবিষ্যতে অমন গো ধরে থেকো না। এই আদালতের বিরুদ্ধে তোমার কোনো প্রতিরোধী টিকবে না। তোমার উচিত তোমার অপরাধ স্বীকার করা। প্রথমেই সুযোগ আসামাত্র তুমি তোমার স্বীকারোক্তি দিও। আর যতদিন তা না করবে, এই আদালতের কবজা থেকে তোমার মুক্তি নেই, একেবারেই না। তা করলেও যে তুমি অনায়াসে রেহাই পাবে তা না, তোমার বাইরের কোনো সাহায্য দরকার হবে। তবে তা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আমি নিজেই না হয় সেটা দেখব। দেখছি, এই আদালতের অনেক কিছুই তুমি জানো, এমনকি এখানকার অনেক গোপন ষড়যন্ত্রের রহস্য। কে বলল, এবং বলতেই কে লেনিকে তার হাঁটুর উপর বসিয়ে দিল। লেনি তার সমস্ত শরীরের ভার কের ওপর এলিয়ে দিয়েছিল। এই বরঞ্চ ভালো। স্কার্ট আর ব্লাউজটা টেনে ঠিক করতে করতে লেনি তার খুশি হওয়ার কথা জানালো কে। কোলে বসে দু হাতে সে তার গলা জড়িয়ে ধরল। তারপর নিজের শরীরটা একটু পেছনে হেলিয়ে অনেকক্ষণ ধরে কের মুখের দিকে তাকিয়ে রইল। আর আমি যদি আমার অপরাধ সম্পর্কে কোনো স্বীকারোক্তি না দিই, তাহলে তুমি আমাকে সাহায্য করতে পারো না? কে যেন লেনিকে বাজিয়ে দেখছে। হঠাৎ তার এই ভেবে বিস্ময়বোধ হলো যে সে কি তবে মেয়ে সাহায্যকারীদের দলভুক্ত করার কাজে নেমেছে? প্রথমে ফ্রয়ল্যান বার্সনার, তারপর আদালতের সেপাইয়ের স্ত্রী, আর এখন এই ছোট্ট একটি প্রাণী, যাকে কাছে পেতে মনে মনে ইচ্ছে পোষণ করা স্বাভাবিক, যার আমার সম্পর্কে অভাবনীয় দুর্বলতা। সে আমার শরীর ঘেঁষে হাঁটুর উপর বসে, যেন এটাই তার ঠিক ঠিক বসার জায়গা। না, লেনির উত্তর। আস্তে আস্তে সে মাথা নাড়ল। তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আর তাতেই বাকি, তুমি তো আমার সাহায্য চাওনি। তোমার এমনই গো যে তোমাকে বোঝানো মুশকিল। একটু পরে লেনি জিজ্ঞেস করল, তোমার কি এমন কেউ ঘনিষ্ঠ বান্ধবী আছে যাকে তুমি তোমার প্রেয়সী বলতে পারো? না, কে বলল। ও, নিশ্চয়ই আছে, লেনি বলল। তাহলে হবেও বা? কে বলল। তাহলে ভেবে নাও, আমি তো বললাম এমন কারো অস্তিত্ব নেই। তবু তার ছবি সবসময় আমার পকেটে। লেনির অনুরোধে সে এলসার ছবি তাকে দেখালো। লেনি কের হাঁটুর ওপর গুড়িসুড়ি মেরে বসে এলসার ছবিটি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এলসার এটি একটি স্ন্যাপশট। সে যখন ক্যাবারে হলে শেষ পর্যায়ের স্কার্ট ড্যান্স করছিল, তখন চকিতে ছবিটি তোলা হয়। ক্যাবারেতে প্রায়ই তাকে নাচতে দেখা যায়। তার স্কার্ট তখনও পাখার ব্লেডের মতো তার চারপাশে উঠছিল। তার হাত দুটো তার নিতম্বের ওপর প্রথিত। চিবুকটা একপাশে উঠিয়ে যেন অন্য কারো দিকে তাকিয়ে সে হাসছে। অবশ্য ছবিতে তাকে দেখা যাচ্ছে না। ছবির দিকে তাকিয়ে তাকিয়ে লেনি বলল, ওর লেসে বোনা জামাটা বড় বেশি আঁটোসাঁটো। এই বলে যেখানে জামাটা অমন টাইপ মনে হচ্ছে তার সেই জায়গাটা দেখালো। ওকে আমার মোটেও ভালো লাগছে না। ওর চেহারা বড্ড রুক্ষ।
তাছাড়া কেমন যেন সব মিলিয়ে জবরজঙ্গ। হয়তো সে তোমার প্রতি নরম, স্নিগ্ধ, ছবি দেখে কারো তেমন মনে হতেও পারে। ওর মতো বড়সড় এবং শক্তসমর্থ মেয়েরা করুণাপ্রবণ হতে বাধ্য, কিন্তু তোমার জন্য ওর কি সবকিছু ত্যাগ করার ক্ষমতা আছে? কে জানালো, না নেই। সে আমার প্রতি নমনীয় স্নিগ্ধ কিছুই নয়, এমনকি আমার জন্য বিন্দুমাত্র স্বার্থ ত্যাগও সে করবে না। আর এ পর্যন্ত আমি এর কোনোটাই তার কাছ থেকে দাবি করিনি। বলতে কি, তোমার মতো এমন যত্ন নিয়ে খুঁটিয়ে ছবিটি আমি এ পর্যন্ত দেখিও নি। লেনি বলল, তাহলে তুমি বলতে চাও সে তোমার প্রেয়সী অথবা প্রণয়িনী কিছুই নয়, তোমার কাছে তেমন মূল্যবান কেউ নয়? তা কেন হবে? কে উত্তর দিল, আমি তোমার কোনো কথাই ফিরিয়ে নিচ্ছি না। তাহলে ঠিক আছে, মানলাম সে তোমার প্রণয়িনী। তার মানে ওর বদলে তুমি যদি আর কাউকে পাও, ধরো যদি আমাকে, তবে তোমার বিশেষ লোকসান কিছু হবে না? ঠিক বলেছ, কে একটু হেসে বলল, সেটা অনুমান করা যায়। তবে তার পক্ষে একটা কথা বলা যায়, যা তোমার সম্পর্কে ঠিক খাটে না। এলসা আমার এই মামলা সম্পর্কে প্রায় কিছুই জানে না, এবং ও এ নিয়ে কিছু ভাববেও না। আর যদি কিছু জানেও তা নিয়ে মোটেও মাথা ঘামাবে না। তাছাড়া এলসা কখনোই বলবে না আমাকে আমার গোড়া মনোভাব ছাড়তে। ওটা কোনো সুবিধেই নয়, লেনি বলল। যদি এগুলিই মাত্র আমার চেয়ে তার সম্পর্কে তোমার বাড়তি আকর্ষণের কারণ হয়, তাহলে আমি হাল ছাড়ব না। আচ্ছা, ওর শরীরে কি কোনো খুঁত আছে? কোনো খুঁত? কে জিজ্ঞেস করল। হ্যাঁ, লেনি বলল, কারণ আমারও একটা ছোট্ট খুঁত আছে, দেখো। এই বলে লেনি তার ডান হাতটা বাড়িয়ে দিল। মাঝের দুটো আঙুল প্রসারিত, চামড়ার জালে ওই জায়গায় আঙুলের সংযোগ পর্যন্ত জোড়া লাগানো আছে। চামড়াটুকুর আয়তন প্রায় আঙুলের মতোই ছোট। অন্ধকারে কে সঙ্গে সঙ্গে বুঝতে পারল না লেনি তাকে ঠিক কী দেখাতে চাইছে। তাই লেনি কের হাতটা নিজের হাতের ওপর টেনে এনে ওই জায়গাটার ওপর তার আঙুল রাখল। প্রকৃতির কি অদ্ভুত খেয়াল, কে বলল। তারপর সমস্ত হাতটার ওপর আঙুল বোলাতে বোলাতে হাতটা যেন পরীক্ষা করে। লেনিও তাকালো, চোখে তার বেশ গর্বের দৃষ্টি। কে তখন বিস্ময়ে লেনির ওই দুটো আঙুল একটা থেকে আর একটা আলাদা করে টানতে লাগল। আবার সে দুটো আঙুল পাশাপাশি রাখল। শেষ পর্যন্ত আলতো চুমো দিল আঙুলের ওপর। আঙুল দুটো মুক্তি পেল। ওহ, চিৎকার করে উঠল লেনি, তুমি আমাকে চুমু খেলে? লেনি দ্রুত যেন অনেক কষ্টে সৃষ্টে কের হাঁটুর উপর হাঁটু গেড়ে বসল। তার মুখ খোলা। কে তার দিকে তাকালো। সে যেন বোবা হয়ে গেছে। লেনি এখন তার খুব কাছে, তার শরীর ঘেঁষে বসে। তার গা থেকে কেমন এক তেতো উত্তেজক গন্ধ বেরোচ্ছে, যেন পিপুলের গন্ধ। লেনি কের মাথাটা জড়িয়ে শক্ত করে আলিঙ্গন করল, তার শরীরটাকে আরো কাছে টেনে আনল। তার উপর ঝুঁকে পড়ে তার ঘাড়ে চুমু খেল, কামড় দিল। এমনকি মাথার ওপর চুলগুলো তার কামড় থেকে নিস্তার পেল না। বুঝেছ, শেষ পর্যন্ত তুমি তাকে পাল্টিয়ে আমাকে নিয়েছ। চাপা উত্তেজনায় বারে বারে প্রায় চাপা আর্তনাদের মতো কথাগুলো লেনি বলল। তারপর তার হাঁটু পিছলে গেল। একটা মৃদু আওয়াজ করে সে কার্পেটের ওপর পড়ে গেল। কে তাকে জড়িয়ে ধরল, যাতে তুলে আনা যায়, কিন্তু তাকেও কার্পেটের ওপর টেনে নামালো। তুমি এখন আমার, লেনি বলল। এই যে এখানে দরজার চাবি, যখন তোমার খুশি তুমি এখানে আসতে পারো। লেনির এই ছিল শেষ কথা, এবং কের কাছ থেকে বিদায় নেবার আগে আবার তার কাঁধে ঘাড়ে চুমুর বর্ষণ নামিয়ে দিল। কে যখন বেরিয়ে আসার জন্য পা বাড়ালো, বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি। সে চেষ্টা করছিল রাস্তার মাঝামাঝি কোনো একটা জায়গায় যাওয়ার, যাতে জানালায় দাঁড়ানো লেনিকে আর একবার দেখা যায়। কিন্তু বাড়ির সামনে যে গাড়িটা দাঁড়িয়েছিল, সেটা এতক্ষণ এমনই মগ্ন হয়েছিল যে সে দেখতেই পায়নি। হঠাৎই তার এমন একাগ্রতা ব্যাহত হলো। গাড়ি থেকে তার কাকা বেরিয়ে আসছেন। তিনি কের হাতটা সজোরে চেপে ধরলেন, তারপর দেয়ালে তার পিঠ রেখে এমনভাবে দাঁড় করালেন যে মনে হবে দেয়ালের ওপর কের দেহটা লোহা বসিয়ে পুঁতে ফেলবেন। জোসেফ, এসব তুমি কিভাবে করলে? তিনি চিৎকার করে উঠলেন। তোমার সমস্ত মামলাটারই ক্ষতি করলে। বেশ ভালোর দিকে তা এগুচ্ছিল, এখন সব ঝুলে গেল। তুমি একটা ক্ষুদে নোংরা মাগির সঙ্গে সরে পড়লে। জানো না, আসলে ও তো অ্যাডভোকেটের মেয়ে ছেলে। ওকে টোপ হিসেবে সে ব্যবহার করে, আর তুমি কিছু না বুঝে ওর সঙ্গে পালিয়ে গিয়ে বেশ খানিকটা কাটিয়ে দিলে। এমনকি তুমি কোনো ছুতোর ধার ধারলে না, কিছুই লুকিয়ে চুরিয়ে করলে না। তোমার যা কিছু করার দিব্যি সকলের নজরে এনে খোলাখুলিভাবেই করলে।
তুমি স্রেফ ওর সঙ্গে একটু আড়ালে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে এলে, আর এই সমস্ত সময়টা আমরা তিনজনে সেখানে বসে। তোমার কাকা, যে তোমার জন্য যথাসাধ্য করছে, অ্যাডভোকেট, যাকে তোমার দিকে নিয়ে আসা দরকার, এবং সবার উপর আদালতের চিফ ক্লার্ক, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, আর প্রথম দিকে তোমার মামলাটা তার হেফাজতে। সেখানে আমরা বসে পরামর্শ করছিলাম তোমাকে কেমন করে সাহায্য করা যায়। সব দিকে নজর রেখে বেশ সতর্কতার সঙ্গে আমি কথা বলছিলাম, আর অ্যাডভোকেট আমার বন্ধু হওয়ায় চিফ ক্লার্কের সঙ্গে সব দিক সামলে কথা চালিয়ে যাচ্ছিল। কেউ তেমন ভাবতেই পারে যে এসব ক্ষেত্রে তোমার উপস্থিতি থেকে আমাকে সাহায্য করা উচিত ছিল, আর তা না করে তুমি দিব্যি আড়ালে চলে গেলে। আর এতক্ষণ ধরে তোমার অনুপস্থিতি যে কেন, তার কারণ কারো বুঝতে অসুবিধা হয় না। অবশ্য ওই ভদ্রলোক দুজন অত্যন্ত বাস্তববাদী, তাই এ নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। তারা আমার অস্বস্তি বুঝতে পারছিলেন, তাই কোনো কথা আমাকে জিজ্ঞাসা করেননি। কিন্তু শেষ পর্যন্ত তারাও কম অবাক হননি। আর যেহেতু তারা তোমার ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, সেজন্য কোনো কথাও বলেননি। কারণ কথা বললেই তো তোমার কথা উঠত। ওখানে একেবারে চুপ করে আমরা বসেছিলাম, অপেক্ষা করেছিলাম তোমার পায়ের শব্দের জন্য। তুমি ফিরে এলে না, ফলে সব মাটি হয়ে গেল। অবশেষে চিফ ক্লার্ক উঠে দাঁড়িয়ে বিদায় জানালেন। বোঝাই যাচ্ছিল আমার অবস্থা দেখে এবং আমার কোনো রকম সাহায্যে না আসায় বেশ দুঃখ বোধ করছিলেন। তিনি আমার জন্যই অতক্ষণ বসেছিলেন। তার অতক্ষণ অপেক্ষা করার কোনো ইচ্ছাই ছিল না। একেবারে চলে যাওয়ার আগেও দরজার কাছে গিয়ে বেশ খানিকক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। তোমাকে বলছি, তিনি চলে যাওয়ার আগে আমি যেন নিঃশ্বাস নিতেও পারছিলাম না। আর বেচারা অ্যাডভোকেট, ভদ্রলোকের অবস্থা ছিল আরও শোচনীয়। আমি বিদায় নিয়ে চলে আসার সময় তিনি একটা কথাও উচ্চারণ করতে পারেননি। খুবই সম্ভব তুমি তার প্রায় অক্কা পাবার ব্যবস্থা করেছিলে। তার মৃত্যু তুমি যেন খানিকটা এগিয়ে নিয়ে এলে, অথচ তার সদিচ্ছার ওপরেই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। আর আমাকে, তোমার কাকাকে ঘন্টার পর ঘন্টা এই বৃষ্টির মধ্যে অপেক্ষা করিয়ে রাখলে। দেখো, আমার গায়ে হাত দিয়ে দেখো, আমি একেবারেই ভিজে গেছি।